হ্যালো ভিউয়ার্স, বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও এনেছি। আপনারা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন। এই ভিডিও করার আগে একজনের প্রতি আমরা একটু শ্রদ্ধা জ্ঞাপন করেই শুরু করব। তিনি বিশ্ববরেণ্য আন্তর্জাতিক আধুনিক কৃষি বিজ্ঞানের জনক এম.এস. স্বামীনাথন। আপনারা নিশ্চয়ই এম.এস. স্বামীনাথনের অবদান সারা পৃথিবীর বুকে যা আছে তা অনেকেই জানেন। সেই জন্যে এইরকম একটি মানুষ বিগত 28শে সেপ্টেম্বর আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি থাকলে তার প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে নিয়োজিত হতো। তিনি আধুনিক কৃষিতে এমন একটি নতুন অধ্যায় নিয়ে শুরু করেছিলেন, যেটা হচ্ছে এগ্রিকালচার, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ফুড সিকিউরিটি এবং মানুষের খিদের বিরুদ্ধে সংগ্রাম। এই যে এতগুলো মানুষের কল্যাণে তার কাজ ছিল, সেটা আমাদের কাছে খুব অনস্বীকার্য। ওই মহান ব্যক্তিটি সান্নিধ্যে আমি নিজেই এসেছিলাম, সেজন্য আমার খুব কষ্ট হয়েছে ওর তিরোধানের কথা শুনে। আপনারাও সবাই ওকে জানুন, চিনুন এবং ওর দেখানো পথে আমাদের কৃষিটাকে যদি প্রবাহিত করতে পারি, কৃষিটাকে যদি চালিত করতে পারি, তাহলে আমাদের হাঙ্গারের বিরুদ্ধে সারা পৃথিবীতে উন্নয়ন হয়েছে, কিন্তু তার পাশে পাশে এখনও ক্ষুধার রাজ্য আছে। হাজার হাজার মানুষ খেতে পাচ্ছে না। সুতরাং এই হাঙ্গারের বিরুদ্ধে যে মুভমেন্ট, যে ফ্রিডম, এটা আমাদের আনতে হবে। তারই পথপ্রদর্শক ছিলেন এম.এস. স্বামীনাথন। সুতরাং তার আত্মার শান্তি কামনা করে সবাইকে জানাবো তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। সেই শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা একটা নতুন ভিডিও আপনাদের সামনে আনব। সেটা হচ্ছে, আমরা যার উপর ভিত্তি করে এই কৃষি, এই গাছপালা, যার উপর ভিত্তি করে গাছপালার বাড়বাড়ন্ত সেই মাটি। তাহলে এই সাকসেসফুল ফার্মিংয়ের জন্যে মাটি সম্পর্কে এবং মাটির বিভিন্ন প্রকার সম্পর্কে আমাদের সম্যক ধারণা যদি না থাকে, তাহলে আমরা খুব সাকসেসফুল ফার্মিং বা খুব সফল কৃষিকাজ করতে পারবো না। তাহলে সফল কৃষিকাজের জন্য মাটির প্রকৃতি চেনা আমাদের খুব দরকার। জানার জন্য কৃষি বিজ্ঞানে একটা নতুন চ্যাপ্টার যোগ হলো, সেটা হচ্ছে সয়েল সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞান। এই মৃত্তিকা বিজ্ঞান নিয়ে আধুনিক কেমিস্টরা, আধুনিক রাসায়নিক বিজ্ঞানের লোকেরা নানা গবেষণা করে নতুন তথ্য এনেছেন। তাই আসুন আমরা মাটি সম্পর্কে কিছু জেনে নিই। এবং এই জানার আগে আমরা দেখব যে মাটির বেসিক ক্যারেক্টারটা কী, এবং বেসিক ক্যারেক্টারের পরে আমরা জানব যে মাটির প্রকারটা কত রকমের সারা পৃথিবীতে মাটি আছে। আমরা এক একজনের কাছে তো এক এক রকম মাটি। সুতরাং ফার্মিংয়ের আগে যারা বাণিজ্যিক ফার্মিং করবেন, তারা সবসময় মাটিটাকে আগে চিনে নেন। সেই জন্যই আজকে এই মূল্যবান ভিডিওটা। আশা করি আপনাদের ফার্মিংয়ের ক্ষেত্রে যারা টবে চাষ করছেন, যারা ব্যবসায় ভিত্তিক চাষ করছেন, তাদের একটা ভাইটাল পয়েন্ট যে মাটি সম্পর্কে জানা। যেটা জানতে হবে তাদের বেসিক ক্যারেক্টারটা কী। তো সমস্ত মাটিটাকে মনে হয় যে একটা স্থূল জড় পদার্থ, কিন্তু আপাত দৃষ্টিতে জড় পদার্থ হলো ওর ভেতরে আছে না একেবারে অদ্ভুত কিছু খনিজ পদার্থ, জৈব পদার্থ আর কিছু মাইক্রো অর্গানিজম, অণুজীব। তারা একেবারে প্রতিনিয়ত নানাভাবে সেই মাটির ভিতরে তারা একটা রাসায়নিক পরিবর্তনের কাণ্ড কারখানা করে চলেছে। এইটা আমাদের মাইক্রোবায়োলজির স্টুডেন্ট যারা আছেন, যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছেন, তারা খুব ভালোভাবে এটা নিয়ে অধ্যয়ন করছেন এবং নানা নতুন নতুন তথ্য আমাদের কাছে এসে যাচ্ছে, যেটা নাকি প্ল্যান্ট গ্রোথের ওপর খুব নির্ভর করে। তাহলে এই মিনারেলস, খনিজ পদার্থ, জৈব পদার্থ এবং মাইক্রো অর্গানিজম, অণুজীব। এখন কোনো কারণে আমরা যদি অণুজীবকে নষ্ট করে দিই, তাহলে মাটির ন্যাচারাল ক্যারেক্টারটা নষ্ট হলো। তো মাটির যদি আমরা একটা প্রোফাইল করি, সেখানে দেখব 3টে লেয়ার আছে। একটা হচ্ছে টপসয়েল, তারপরে সাবসয়েল, তারপরে বেসিক রক, একটা বেডরক আছে। সুতরাং এই 3টে লেয়ারের ক্যারেক্টারগুলো আলাদা আলাদা এবং সেগুলো উদ্ভিদ বৃদ্ধির পক্ষে একটি অত্যন্ত সহায়ক বস্তু। সুতরাং যারা আমরা ফার্মিং করতে যাব না, এই 3টে লেয়ার সম্পর্কে কার কত তলায় বেডরক আছে সেভাবেই আমরা ক্রপ দেব এবং সেইটাতে আমরা খুব সাকসেস ক্রপ পাবো। কারণ মাটি থেকেই ফলনটা আসে, আর মাটি থেকেই গাছ তার অধিকাংশ নিউট্রিয়েন্টসটাকে নেয়।
তা মাটি কত প্রকারের? দেখা গেছে বেসিক প্রায় 3 রকমের প্রধান মাটি আছে। একটি স্যান্ডি সয়েল, ক্লে সয়েল, আর একটা হচ্ছে লোমি সয়েল। এছাড়াও আমরা পিট সয়েল বা স্লিট সয়েল আছে, এইগুলো আমরা দেখব। এখন বেসিক সয়েল, স্যান্ডি সয়েল হলো, আপনারা দেখেছেন যেসব মাটিতে বালি অংশ বেশি, এবং স্যান্ডি সয়েলে আপনার পটাটো, সুইট পটাটো, তারপরে পামকিন, এই জাতীয় ফসল খুব ভালো হয়। অ্যান্ড স্যান্ডি সয়েলে দেখবেন যে সেখানে ক্যারট ট্যারট খুব ভালো হয়, বিটরুট ভালো হয়। কেন ভালো হয়? যে ওখানে জলটা জমে না। প্রচুর বালি থাকায় জলগুলো এত তাড়াতাড়ি চলে যায় যে জলটা ধরে রাখতে পারে না। কিন্তু এই মাটির সবথেকে বড় অসুবিধা হলো জল না থাকায় খুব ঘন ঘন সেচ দিতে হয়। তাহলে একটু বলে নিই যে যার প্রচুর স্যান্ডি সয়েল, সে কিভাবে একেবারে সব রকম চাষের উপযোগী করে তুলতে পারে তার মাটিকে। সেই বৈজ্ঞানিক নিদান হলো, তার মাটিতে যদি নারকেলের চূড়ো মানে কোয়ার ডাস্ট সাথে কাউডাং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট মিশিয়ে সাবসয়েলের নিচে ঢুকিয়ে দিতে পারে, তারা মাটির তলায় ঢুকিয়ে দিতে পারে, তাহলে জল ধারণ ক্ষমতা খুব বেড়ে যাবে। প্রচুর জৈব পদার্থ দিলে জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু বালিতে দেখা গেছে যে জলটা লিকেজ করে তাড়াতাড়ি চলে যায়, যার ফলে যাদের জলের দরকার ময়েশ্চারটা থাকে না। বালিতে অনেক কম ময়েশ্চার শেষের দিকে চলে আসে। সুতরাং এটা চাষের একদিকে অনুপযোগী, আবার একদিকে উপযোগী। কিছু কিছু ফসল ভালো হয়, কিছু কিছু ফসল ভালো হয় না। সেজন্য আমার বক্তব্য হলো, ভালো চাষের জন্যে আপনি তার পিএইচ ভ্যালুটাকে ঠিক করুন, তারপরে তার জল নিকাশি ব্যবস্থাকে ঠিক করুন, এবং জল ধরে রাখার মানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দেন। তাহলে যাদের বালি মাটি, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় স্যান্ডি সয়েল যাদের আছে, তারা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি মানে মাটিতে জল যাতে থাকে তার ব্যবস্থা একেবারে করে রাখবেন। সেটা কি? অত্যন্ত বেশি জৈব পদার্থ, নারকেলের ছোবড়া, আখের ছিবড়ে, পাতা পচা সার, এগুলো দিয়েই আপনি মাটিটাকে রিক্লেম করুন। এর পরবর্তী আসুন আমরা চলে যাব যে ক্লে সয়েল। ক্লে সয়েল দেখবেন একেবারে সহজেই চেনা যায়, আঠা, চটচটে আঠা, তাতে কাদার ভাগ বেশি, বালি খুব কম, পলিও কম। কিন্তু এটা ধান চাষ এবং গম চাষের পক্ষে খুব উপযোগী, কারণ ওরা ওই রকম মাটি পছন্দ করে। কিন্তু অন্য চাষের বেলা একটু অসুবিধে হবে, যে সেখানে গোড়ায় জল জমবে, আপনি মশলা চাষে অসুবিধে হবে। তাহলে ক্লে সয়েলের অসুবিধাটা আমি দূর করব কি করে? এইটাই আমার বক্তব্য। আজ ভিডিওর সার্থকতা হলো যে প্রত্যেকটি মাটির একটি কারেকশান মেজারমেন্ট আছে, সংশোধনের পদ্ধতি আছে। তা ওই আমার পুরনো কথা, আপনাকে পিএইচটাকে 6 to 7.5 মধ্যে রাখতে হবে। সেখানে ডোলোমাইট এবং জিপসাম ব্যবহার করতে হবে। এবং ক্লে সয়েলের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর জৈব পদার্থ দিয়ে দিতে হবে। জৈব পদার্থ মাটিতে দিলে ওর ভাবটা কমে যাবে। এবং একটা সহজেই আছে, আমাদের দেশে প্রচুর ধান চাষ হয়। এই দিয়ে ধানগুলো চিটে ধান, কালো ধান, আগড়া, তুষ, এগুলো নিয়ে, তারপরে বেসিক ছাই, থার্মাল পাওয়ারের ছাই, এগুলো দিয়ে যদি আপনি ক্লে সয়েলে ব্যবহার করেন, তাহলে ক্লে সয়েলের মধ্যে পোরোসিটি এসে যাবে। এখন পোরোসিটি বললে কি বোঝা যাবে? সছিদ্রতা। যে মাটির সছিদ্রতা যত বেশি, সেখানে দেখবেন জল ধারণ ক্ষমতাও রয়েছে আর বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে। এখন বাতাস চলাচল, আমি এই সছিদ্রতা বোঝাবার জন্যে আপনাদের একটা কথা বলি, যে ধরুন একটা পাথরের টুকরো নিলাম, একটা ইটের টুকরো নিলাম, একটা স্পঞ্জ নিলাম, একটু বিকারে একটা জল নিলাম, জলে পাথরের টুকরোটা 2 মিনিট ভিজিয়ে রাখলাম, 2 মিনিট ইটের টুকরো ভিজিয়ে রাখলাম, 2 মিনিট স্পঞ্জের টুকরোটা ভিজিয়ে রাখলাম। তারপরে তুলে দেখলাম যে পাথরে জলটা একেবারে নেই, সে জলটা সেরকম ধরে না, তার সছিদ্রতা নেই। ইটে একটু ছিদ্র ছিল, তাতে অল্প জল আছে, অল্প বাতাস আছে, কিন্তু স্পঞ্জে অনেক জল, অনেক বাতাস। এটাই হলো সছিদ্রতা, মানে যার ছিদ্র বেশি। সুতরাং ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে যখন জল যাবে, বাতাস যাবে, কিন্তু সেই জলের পরিমাণ হচ্ছে 60 to 70% ময়েশ্চার থাকবে, সেই মাটিটা সবথেকে ভালো মাটি। তাহলে চাষের সবথেকে ভালো মাটি গুড সয়েল বলবো, যার 60 to 70% ময়েশ্চার থাকতে পারে, যার বাতাস থাকতে পারে, এবং যাতে মাইক্রো অর্গানিজম বেশি আছে, সেইটা হচ্ছে সবথেকে ভালো মাটি। তো এর পরের যে মাটিটা হলো ইম্পর্ট্যান্ট একটা মাটি আছে, সেই মাটিটা হলো
দোআঁশ মাটি, লোমি সয়েল। এরা খুব ভাগ্যবান চাষি যার সামনে লোমি সয়েল থাকে। সেখানে বালি এবং কাদার ভাগ প্রায় 50-50 এবং মাইক্রো অর্গানিজম আছে। তাহলে এটা কি করা যাবে? এই দোআঁশ মাটিতে সব রকম ফলন করা যায়, সব রকম ফলন হয়। তবুও এর ধারাবাহিকতা বজায় রাখার জন্যে এর টপ সয়েলটা যাতে নষ্ট না হয়, টপ সয়েল নষ্ট না হওয়ার জন্য আমরা কি করব? আমরা মালচিং করব, জৈব মালচিং করে দেব। তাহলে টপ সয়েলটা নষ্ট হয় না, মাটি ক্ষয়ে ক্ষয়ে চলে যায় না, যাকে সয়েল ইরোশন বলে। সেখানে আমরা পাতার আচ্ছাদন দিয়ে দোআঁশ মাটিকে সংরক্ষণ করব। দোআঁশ মাটিতে এমনি বেশি কিছু দিতে হয় না, মাটিতে এমনিতেই ফার্টিলিটি আছে, কিন্তু প্রাকৃতিক কারণে দোআঁশ মাটির ক্ষয়িষ্ণু দশা আসে। বারে বারে রাসায়নিক সার ব্যবহার করার ফলে দোআঁশ মাটি একসময় অনুর্বর হয়ে যায়। সেটা যাতে না হয়, তার বেসিক ক্যারেক্টারই হলো তার জল ধারণ ক্ষমতা, বাতাস চলাচলের ক্ষমতা আছে। এবং সেখানে আমরা যদি ভার্মি কম্পোস্ট দিই, কেঁচোর দিই, মাইক্রো অর্গানিজম প্রয়োগ করি, যদি ব্যাকটেরিয়া ফার্টিলাইজার সেই জমিগুলোতে বেশি দিই, তাহলে দোআঁশ মাটি অনেক বেশি ফলন দিতে পারে। ম্যাক্সিমাম ইল্ড সেই দোআঁশ মাটিতে হবে। সুতরাং আমরা ক্লে মাটিকে যত্ন করলেও আস্তে আস্তে দোআঁশের দিকে নিয়ে যেতে পারি। স্যান্ডি সয়েলকে আস্তে আস্তে আমরা চাষের উপযোগী করে নিতে পারি। এটাই আমার ভিডিওর মুখ্য বস্তু, যে যার যে মাটি হোক, শুধু সয়েল সায়েন্স অ্যাপ্লাই করে, মাইক্রোবায়োলজি অ্যাপ্লাই করে, জীবামৃতম অ্যাপ্লাই করে, হিউমিক অ্যাসিড অ্যাপ্লাই করে আপনারা মাটিটাকে এত সুন্দর করুন যে সেই মাটিতে একটা উদ্ভিদের তার নিউট্রিয়েন্টস, তার পরিপোষক খাদ্যগুলো যেন ভরপুর থাকে। মাটি হলো গাছের মা। সুতরাং আসুন না আমরা সবাই মাটিকে এমনভাবে যত্ন নেই, মাটির একটা পরিচর্যা আমরা করতে শিখব ফার্মিংয়ের আগে। যিনি টবের মাটি করবেন তার টবের ড্রেনেজ ব্যবস্থাটা রাখবেন, তার কিছুটা জৈব পদার্থ দেবেন, তাতে হিউমিক অ্যাসিড কন্টিনিউ দিতে থাকবেন। আমার আগের ভিডিও আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হিউমিক অ্যাসিড ঘরোয়াভাবে তৈরি করতে পারেন। শুধু অনবরত জৈব পদার্থ প্রত্যেকটি ফসলের পরে পরে যদি আপনি জমিতে দিতে থাকেন এই জৈব পদার্থ, তাহলে আপনার মাটিটা ভালো হয়। এই জৈব পদার্থ বলতে গিয়ে একটা ছোট্ট উদাহরণ দিই। হাইব্রিড টমেটো যখন আমরা চাষ করি তখন 1 কাঠা জায়গাতে তার প্রয়োজন ছিল প্রায় 2 কুইন্টাল জৈব সার, আর সেখানে রাসায়নিক সার ছিল 3 কেজি, সবকটা সার এবং অনুখাদ্য মিলিয়ে 3 কেজি। তাহলে আপনি ভাগটা বুঝতে পেরেছেন? কত ভাগ বেশি জৈব পদার্থ মাটিতে দিলে তবে মাটিটা সুস্থ থাকে, সয়েল হেলথটাকে ভালো থাকে। মাটির স্বাস্থ্য রক্ষা করা চাষির একটা কর্তব্য। সুতরাং যারা আমরা টব চাষি, যারা আমরা ফার্মিং করব, তারা সয়েল হেলথটাকে কখনোই নষ্ট করবেন না। মরুভূমির বুকে সেখানে কাউডাং কম্পোস্ট দিয়েছে এবং সেখানে তারা ওই নারকেলের ফুলকি দিয়েই তারা চাষবাস শুরু করেছে। তাতে তাদের সয়েল ক্যারেক্টারটাকে বজায় রেখেছে। আমি আপনাদের বেসিক নিডসটা বলেছি। আরও একটা সয়েল আছে যেটা পার্বত্য অঞ্চলে দেখা যায়, পিট সয়েল এবং স্লিট সয়েল। এই সয়েলগুলোতে বেরি জাতীয় ফসল খুব ভালো হয়। ক্র্যানবেরিজ, স্ট্রবেরিজ, এইগুলো গুজবেরিজ, এইগুলো খুব ভালো আপনার প্রোডাকশান হয়। সেটা আপনারা যারা ওই স্লিট সয়েল, যারা পিট সয়েল, তারা সেটা করতে পারেন। সেখানেও আপনারা ওই ড্রেনেজ সিস্টেমটাকে যদি মাটির ভালো রাখেন তাহলে সেটাও সব রকম চাষের উপযোগী হয়। তাহলে নিশ্চয়ই আপনারা একটু সহজ করে বুঝতে পেরেছেন। আমি বোঝাবার চেষ্টা করেছি যে আজকে চাষের একটা সয়েল সায়েন্স নলেজটা আমাদের কত ভালো দরকার, এই বেসিক নিডসটা আমাদের দরকার। মাটির প্রকৃতি জেনে আমরা চাষের উন্নয়ন করব, এটাই তো পরিবেশকে অক্ষুণ্ণ রেখে চাষটা করা। এটাকেই আমরা বলবো ইকোলজিক্যাল ফার্মিং। কারণ ইকোলজিক্যাল ফার্মিং হলো সেই ফার্মিং যে পরিবেশের যতটা কম ক্ষতি করে আমরা আমাদের উৎপাদনশীলতাটাকে বাড়িয়ে যেতে পারি, সেইটাই হলো আধুনিক চাষের একটি কৌশল। আপনি সবগুলো মাটির বৈশিষ্ট্যটা জানলেন, কিন্তু এটাকে চিনবেন কি করে? আমি বলেছি যে তার পিএইচটা 5 to 7 বা 6 to 7 পর্যন্ত থাকলে খুব ভালো হয়। তাহলে আমরা কি করে মাটির উপাদানগুলোকে বুঝে নেব? তার জন্য একটা সয়েল কিটসের ব্যবহার করা যায়। তার জন্য পিএইচ মিটার দিয়ে আপনি পিএইচ টেস্ট করতে পারেন। মাটিতে ময়েশ্চার 60 to 70% এসেন্সিয়াল, সেখানে আপনি ময়েশ্চার টেস্টের মেশিন আছে, সেটা আপনি বসিয়ে আজকাল খুব ডিজিটাল হিউমিডিটি মাপা যায়। সুতরাং আপনি একটা ছোট্ট প্লটে আপনি সেগুলো মেপে নিতে পারেন। সুতরাং এই কিটস আপনাকে ব্যবহার করতে হবে। এটাই হলো আধুনিক প্রযুক্তি। আপনার কাছে যদি ওই কিটস না থাকে, আপনি লোকাল এগ্রিকালচার ডিপার্টমেন্টে যাবেন। সেখানে আমাদের সয়েল টেস্টিং ল্যাবরেটরি আছে। সেই ল্যাবরেটরিতে আপনার
সমস্ত জমির মাটির তার প্রকৃতি, তার পিএইচ, তার লবণাক্তের পরিমাণ সেটা তারা জেনে ফেলবে। তাহলে আমরা যেমন অসুখ করলে একটা ইউএসজি করে তার সমস্ত চিকিৎসাটা করতে পারি, সুতরাং আমরা আমার মাটির চরিত্র, বৈশিষ্ট্য, প্রকৃতি, তার পিএইচ মান, তার সয়েল স্যালিনিটি, তার লবণের পরিমাণ, তার কীরকম জল ধারণ ক্ষমতা, কার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এয়ার হোল্ডিং ক্যাপাসিটি, এগুলো সবই আমরা জেনে ফেলবো। সুতরাং আসুন না, এই সায়েন্টিফিক কাল্টিভেশনের জন্য মাটিটা যেমন জানা দরকার, সুতরাং নতুন নতুন ডিভাইস এবং পদ্ধতির মাধ্যমে আমরা মাটির মান উন্নয়ন করব, এটাই আমার আশা। তাহলে আমাদের এই মূল্যবান ভিডিওটা শেষ করার আগে আপনারা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখবেন, এবং সেই সাথে সাথে আমি বলবো যে মাটি পরীক্ষার ভিত্তিতে এবং মাটির যত্নের মধ্য দিয়ে আপনারা একটা মানে আপনাদের ফসলের বাউন্টিফুল প্রোডাকশন, একেবারে উৎপাদনশীলতার একেবারে উচ্চ মার্গে তুলে দেন, এটাই আমার আশা। আর এটা যদি আপনারা করতে পারেন তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক। আপনারা আরও বেশি মৃত্তিকা সম্পর্কে জানতে গেলে যে বইগুলো আছে, ডক্টর জাহাঙ্গীর আলীর একটি বই আছে আমাদের রাজ্য কৃষি দপ্তরের, সেটাও আপনারা একটু পড়তে পারেন। এনসিইআরটির কিছু বই আছে, সেগুলো আপনারা উৎসুক যারা আছেন তারা একটু পড়তে পারেন। এছাড়া আপনার তো গুগলস থেকে সয়েলের নানা ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। সুতরাং চাষবাসের সাথে সাথে সয়েলের ইনফরমেশানটা খুব জরুরি বলে আমি মনে করেছি। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন।